পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি কমরেড সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বিএনপি আয়োজিত আজকের এই মহতী আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, বিএনপির নানা অংশের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, এবং আমি দেখতে পাচ্ছি ঢাকা 12 আসনে এখানে যারা ভোটার ছিলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, এরকম অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সবাইকে উষ্ণ শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমি শুরুতেই আমাদের জুলাই শহীদদের, তাদের সংগ্রামী স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার তার যে লড়াই, সারা জীবনের তার যে লড়াই, গণতন্ত্রের জন্য তার যে লড়াই, আত্মত্যাগ, এবং তিনি লড়তে লড়তে যেভাবে তিনি জীবনটাকে উৎসর্গ করেছেন, আমি তার সংগ্রামী স্মৃতির প্রতি আজকে এই মহতী অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি। এখানে আলোচনা হয়েছে লড়াইটা কেবল 36 দিনের লড়াই নয়, 17 বছর ধরে আমরা এই লড়াইটা জারি রেখেছি। ইঞ্চিতে ইঞ্চিতে করে লড়াইটা আমরা সংগঠিত করেছি। আজকে যিনি বিএনপির চেয়ারপারসন, সরকারের প্রধানমন্ত্রী, তিনি নির্যাতিত হয়ে কিভাবে তাকে বিদেশে যেতে হয়েছে, সেখান থেকে তিনি আন্দোলনের প্রতিটা ধাপের রূপরেখা প্রণয়ন, নেতৃত্ব প্রদান, তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা পর্যায়ে এসে, আর মাঠে এখানে বিএনপির সংগ্রামী মহাসচিব থেকে শুরু করে দেশের বাইরে ছিলেন সালাউদ্দিন আহমেদ, এখানে ফখরুল ইসলাম আলমগীর, খসরু ভাই, টুকু ভাই থেকে শুরু করে অসংখ্য নেতারা যারা এখানে ছিলেন, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কিভাবে আমরা কথা বলেছি, আলোচনা করেছি, রাজপথের লড়াই সংগ্রামকে কিভাবে জারি রাখা যায়, আমরা তার পথ বের করেছি। এই জুলাই মাস, ফলে এই জুলাই মাস আসতে 17টা বছর এই জমিনটা আমাদেরকে তৈরি করতে হয়েছে। হঠাৎ করে আকস্মিকভাবে জুলাইটা আসেনি, এই উপলব্ধিটা অত্যন্ত জরুরি এটা। এবং 17 বছরের এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। পুঞ্জীভূত ক্ষোভ এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা জমিদার তন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, এটা মানুষের মুক্তির জন্য। এবং সেই জায়গা থেকে আমরা বলেছি মুক্তিযুদ্ধ যেমন ছিল এটা গণযুদ্ধ, এবারকার আমাদের জুলাই আগস্টের যে অভ্যুত্থান সমাজের সকল অংশের মানুষকে কিভাবে যুক্ত করেছে, মুক্তিযুদ্ধের পরে এরকম ঘটনা আমরা খুব বেশি দেখিনি। আমি ব্যক্তিগতভাবে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনও প্রায় 9টা বছর আমি রাজপথে, আমি 68-69 থেকে কখনো কর্মী, কখনো সংগঠক, কখনো এই লড়াইয়ের মাঝখানে আপনাদের সাথে। তো এবারকার মানুষের যে লড়াইটা, এটা এত ডিসাইসিভ ছিল, এত গভীরে আন্দোলনটা হয়েছে, সমগ্র জনগণের লড়াই। খুবই দুর্ভাগ্যজনক, এখন লড়াইয়ের মালিকানা তৈরি করবার জন্য, এখন এই অভ্যুত্থানের পেটেন্টবাজি করবার জন্য অনেকে রাস্তায় নেমে পড়েছে। আমাদের শহীদরা কারো পেটেন্টের জন্য তারা কিন্তু জীবন দেয়নি। যারা লড়াই করেছেন, এই বিএনপির লক্ষ লক্ষ নেতা, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 1 কোটি মানুষ, প্রায় 1-1.5 দশক তারা কেউ আপনারা বাসায় ঘুমাতে পারেননি,
বাসার কোর্টের বারান্দায় আপনাকে ঘুরতে হয়েছে, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়েছে, ব্যবসা বাণিজ্য উচ্ছন্ন গেছে। সেই লড়াইয়ের প্রেক্ষিতটা 19 জুলাই আমরা মাত্র আজকে 4 তারিখ আমরা গণতন্ত্র মঞ্চের যে প্রেস ক্লাবের সামনে যে সমাবেশ বিক্ষোভ, বিএনপির অধীন গায়েবী জানাজা ছিল আবু সাঈদের স্মরণে, আমরা পল্টন থেকে সমাবেশ করে আমরা শেষ করে গায়েবী জানাজায় যুক্ত হব। আকস্মিকভাবে 19 জুলাই আমাদের মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দরা সবাই উপস্থিত, গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং বেপরোয়া পিটুনি। বন্নিশিখা জামাল এখানে আছেন, তিনি চিৎকার করছিলেন, তো আমাদের নেতারা কি মারা গেলেন সবাই? আমরা সবাই ওদিন মারা যেতে পারতাম। আকস্মিকভাবে পুলিশ আমাদেরকে যেতে দেবে, তারপরে কোনো কথা নাই, বার্তা নাই। আমরা এখানে বলতে পারেন যে মরতে মরতে আমরা এখন বেঁচে আছি। সেই লড়াইটা যেটা আমি বলতে চাই, লড়াইটা ছিল কেন এটা আমাকে গত 2 দিন ধরে গণমাধ্যম জিজ্ঞেস করছেন। 2 বছর পার হলো, আপনারা কি অর্জন করলেন? খুব পরিষ্কার ধারণা থাকা দরকার। আমরা ভোটের অধিকারটা আমরা অর্জন করেছি। যে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, এটা অবাধ, বিশ্বাসযোগ্য আমরা নির্বাচন করেছি। বিএনপি একটা বিপুল জনপ্রিয়তা নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে, রাজনৈতিক সমর্থন নিয়ে দেশ পরিচালনা, সরকার পরিচালনার তারা একটা ম্যান্ডেট তারা একটা অর্জন করেছেন। আরেকটা কি, বাংলাদেশ এখন শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের যে সুযোগটা অবারিত হয়েছে। আরেকটা কি, আমি ইতিমধ্যে বলেছি, আমি ঢাকা 12তে যখন জনসভা করি, আজকে প্রধান তারেক রহমান সাহেব গিয়েছিলেন সেখানে, আমি সেখানে বলেছি ইতিহাস একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, একটা বহুত্ববাদী, একটা 20 কোটি মানুষকে নেতৃত্ব প্রদান করবার জন্য, এই জাতিটাকে নতুনভাবে পুনর্গঠন করবার জন্য একটা ঐতিহাসিক দায়িত্ব বিএনপির উপর অর্পণ করেছে, জনাব তারেক রহমানের উপরে অর্পণ করেছে। আমি কি সত্য বলছি এটা? তাহলে সেই দায়িত্বটা এই সময়কালের ইতিহাসে কখনো কখনো কোনো কোনো ব্যক্তি একটা সময়ের মুখপাত্র হয়ে ওঠেন, যুগের মুখপাত্র হয়ে ওঠেন, সময়কে ধারণ করেন, মানুষের আবেগ, আকুতি, আকাঙ্ক্ষা কোনো কোনো ব্যক্তির মধ্য দিয়ে তখন এটা কেন্দ্রীভূত হয়। ইতিহাস, তারেক রহমান বিএনপির এখন তিনি চেয়ারম্যান, সরকারের প্রধানমন্ত্রী, তিনি প্রজ্ঞা, দূরদর্শিতার সাথে যদি এই দায়িত্বটা যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, বাংলাদেশ অতীতের মতন, ভূতের মতন পেছনে হাঁটবে না। বাংলাদেশ এখন থেকে সামনের পথে হাঁটবে, সামনে এগোবে, বাংলাদেশ পথ দেখাবে। এবং সেই জায়গা থেকে যেটা বলতে চাই আমরা, সেখানে আমি আশা করেছিলাম যে আমার সংসদের বিরোধী দল তারা দায়িত্বশীল আচরণ করবেন, সংসদে ভালো ভালো কথা বলেন, কিন্তু বাইরে এসে কি বলছেন, তারা সরকারকে ব্যর্থ করে দেবেন, আরেকটা বিপ্লবে ডাক দিচ্ছেন, আরেকটা অভ্যুত্থানের তারা ডাক দিচ্ছেন তারা। তো এখন এই যে অভ্যুত্থানের ডাক দিচ্ছেন, আমি প্রায় বলি বিপ্লবের পেছনে প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পিছনে প্রতি অভ্যুত্থান হাঁটে। তারা কি আরেকটা প্রতি অভ্যুত্থানের জন্য তারা কি ডাক দিচ্ছেন? এই মুহূর্তে বিএনপি সরকার যদি ব্যর্থ হয়, যারা ডাক দিচ্ছেন, আপনারা কি সরকার গঠন করবেন? আপনারা কি পরাজিত ফ্যাসিস্টদের জন্য পরোক্ষভাবে জমিনটা কি আপনারা কি তৈরি করার দায়িত্ব নিয়েছেন? সেটা যদি না হয়ে থাকে, তাহলে এই বক্তব্য আসছে কেন? আমি সেজন্য বলছি একটু দায়িত্বশীল আচরণ করা দরকার। এনসিপির তরুণ বন্ধুদেরকে আমি বলি, রাজনীতিকে ওনারা মনে করছেন এটা একটা ক্রিকেটের T20 খেলা অথবা ওয়ানডে খেলা, কিন্তু রাজনীতি কি T20 খেলা? এটা কি একটা ওয়ানডে ক্রিকেট? এটা প্রায় 5 দিনের একটা, যদি সিম্বলিক অর্থে 5 দিনের একটা ক্রিকেট ম্যাচের মতন। ওনারা মনে করলেন প্রত্যেক ওভারে ওনাদেরকে 6 মারতে হবে, এবং এটা এসে ওনারা এমন একটা জায়গাটা তৈরি করেছেন, আজকে রাজনীতির মধ্যে একটা বিষ বাষ্প আজকে ওনারা ছড়িয়ে দিচ্ছেন। বিএনপিকে তারা প্রতিদিন তারা উস্কানি তারা দেওয়ার চেষ্টা করছেন, প্রতিদিন তারা উস্কানি তারা তৈরি করছেন। আপনারা কি সে উস্কানিতে আপনারা কি পা দেবেন কিনা? সে উস্কানিতে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করছে, মানুষ এদেরকে বর্জন করবে এদেরকে। আরেক দল আপনি দেখছেন
এবং তারা এখনো পর্যন্ত ধর্মের নাম করে, সম্প্রদায়ের নাম করে, মানুষের পবিত্র ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, নতুন করে সহিংসতা, নতুন করে বিদ্বেষ ছড়িয়ে দিয়ে পুরো সমাজটাকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে নতুন করে ঘৃণা আর বিদ্বেষের একটা রাজনৈতিক সংস্কৃতি তারা তৈরি করবার চেষ্টা করছেন। আমাদের বিএনপির চেয়ারপারসন, প্রধানমন্ত্রী, এখন তিনি কি করছেন? তিনি বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি তিনি চালু করবার চেষ্টা করেছেন এবং সরকার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। তিনি নতুন একটা কাজের সংস্কৃতি, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তকে কিভাবে কাজে লাগানো যায়, তিনি এবং তার সরকার সেই চেষ্টা এখন তারা অব্যাহত রেখেছেন। আমি শেষ করব যে কথাটা বলে, সে কথা হচ্ছে ওনারা মনে করছেন বিএনপিকে আজকে সবকিছু আজকে করতে হবে। আমি ইতিমধ্যে বলেছি তাদের কোন কোন নেতাকে, বিএনপি যদি আপনাদের সবকিছু যদি করে দেয় তাহলে আপনাদের তো রাজনীতি করার দরকার নেই বাংলাদেশে। তাহলে আপনাদের যে রাজনৈতিক পুঁজি, সেই পুঁজি বলে তো আর কিছু থাকবে না। আমি আশাবাদী হতে চাই, আজকে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি আজকে তারা বসছেন, বিএনপিকে তারা সংস্কার বিরোধী, অভ্যুত্থান বিরোধী হিসেবে তারা চিত্রিত করবার একটা অপচেষ্টা তারা করছেন। আমি দেখতে চাইব বিএনপি, আমরা যে 31 দফা প্রণয়ন করেছি, আমরা জুলাই সনদে ঐক্যবদ্ধ আমরা স্বাক্ষর করেছি, আগামী সংসদের অধিবেশনে যখন অষ্টাদশ সংশোধনে যখন আপনারা হাজির করবেন, জুলাই সনদে যেগুলো আমরা স্বাক্ষর করেছি, বিএনপি স্বাক্ষর করেছে, দেশবাসী অপেক্ষা করছে, মানুষ অপেক্ষা করছে, আপনারা সেই সংশোধনীগুলো বিল আকারে উত্থাপন করে পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করবেন এবং সেটা যাতে বাংলাদেশ সাংবিধানিকভাবে অতীতের মতন কোনো স্বৈরতন্ত্র আবার যাতে ফিরতে না পারে। ফলে আমি আশা করব বিএনপি সে পথে বিএনপি সেখানে হাঁটবে। আরেকটা কথা যেটা বলতে চাই, আমি ইতিমধ্যে আগের একটা প্রোগ্রামে কথাটা বলেছি, আমি সরকারকে দেখছি আমি, কিন্তু রাজপথে সবসময় আমি বিএনপিকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। রাজপথ ছেড়ে দিয়ে বাংলাদেশে কি রাজনীতি করা যাবে? রাজপথ ছেড়ে দিয়ে কেবলমাত্র সবাই সরকারে যেতে চাই, সবাই সরকারে ঢুকতে চাই, সরকারকে কেন্দ্র করে সবকিছু। সরকার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে বাংলাদেশের মতন সমাজে এখানকার রাজনীতি, সমাজ, মনস্তত্ত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজপথে আপনার যে রাজনৈতিক সক্রিয়তা, সামাজিক সক্রিয়তা, সাংস্কৃতিক সক্রিয়তা, এটাকে জারি রাখা দরকার। আপনারা সবাই কি রাজি আছেন ব্যাপারে? এবং এটা ছাড়া কেবলমাত্র সরকার, ওনার কাছে এরকম কোনো অটোমেটিক কিছু নাই, সুইচ টিপ দিল আর সবকিছু হয়ে যাবে না। রাজপথে মানুষকে জাগিয়ে রাখা দরকার। বলা হয় না, সাপে কাটা রুগীকে নাকি জাগিয়ে রাখতে হয়। আমাদের এখানে অনেক চক্রান্ত দেশের ভিতরে, দেশের বাইরে সরকারকে ব্যর্থ করবার জন্য নতুন নতুন ঝুঁকি বাড়ছে, নতুন নতুন সংকট বাড়ছে। সুতরাং এই 20 কোটি মানুষকে জাগিয়ে রাখা, যে মানুষ কেবলমাত্র তার জীবন, যেটা বলে একটা প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যে মানুষ তার জীবনকে উৎসর্গ করেছে। আমি দুটো প্রস্তাব করতে চাই, যেটা বলে শেষ করব। এখন যে পরিস্থিতি, সমাজের দক্ষিণ পন্থার যে উত্থান, সাম্প্রদায়িক যে সুশ্রুতি দেওয়া হচ্ছে, আমাদেরকে বিভাজন করবার যে তৎপরতা, মাননীয় প্রধানমন্ত্রী তার সরকার ভেবে দেখতে পারেন একটা যুব জাগরণ দেশব্যাপী আপনারা ডাক দিতে পারেন কিনা, একটা যুব জাগরণ আর একটা সাংস্কৃতিক জাগরণ। মানুষের মনস্তত্ত্বের মধ্যে তারা যেভাবে বাসা বাঁধার চেষ্টা করছে, মনস্তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা যুব জাগরণ, একটা সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সরকারের উন্নয়নের কাজ, সংবিধান সংশোধনের কাজ থেকে শুরু করে রাজনৈতিক কাজের পাশাপাশি এই কাজগুলো অত্যন্ত জরুরি। আর শেষ কথা হলো, যাদেরকে নিয়ে লড়াইটা করেছেন সবচেয়ে বিপদের দিনে, সংসদের মধ্যকার আমরা যেমন ঐক্যটা দেখতে চাইব, আবার সংসদের বাইরে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সমাজের সকল গুরুত্বপূর্ণ অংশ, সকল প্রগতিশীল দেশপ্রেমিক সকল অংশের মধ্যে কিভাবে একটা রাজনৈতিক ঐক্য গড়ে তুলব, এই শৈলীটা, এই রাজনৈতিক দক্ষতাটা নিশ্চয়ই আমরা অর্জন করব এবং আমরা সামনে চলব। জুলাইকে আমরা রক্ষা করব, শহীদদেরকে আমরা, তাদের যে চেতনা, বাংলাদেশকে আমরা কোনোভাবে আর পেছনে যেতে দিতে চাই না। সেই লড়াইটাকে ঐক্যবদ্ধ করবার জন্য আরো ঐক্য, আরো সংহতি ডাক দিয়ে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা
এবং অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।